যোগা বা যোগাসন প্রাচীন ভারতের এক অমূল্য উপহার। এটি শুধু শারীরিক ব্যায়াম নয়, বরং এক ধরনের জীবনশৈলী যা শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য আনে। যোগাসনের এই গুরুত্বপূর্ণ দিকটি বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য প্রতি বছর 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক যোগা দিবস শুরু হয় একটি ঐতিহাসিক প্রস্তাব ও বিশ্বব্যাপী স্বীকৃতির মধ্য দিয়ে। এর সূচনার পেছনে রয়েছে ভারতের উদ্যোগ এবং জাতিসংঘের সমর্থন। 27শে সেপ্টেম্বর 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণে যোগার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রস্তাব দেন বছরের একটি দিনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করা হোক। ভারতের উত্থাপিত প্রস্তাবটিকে 177টি দেশ সমর্থন করে, যা জাতিসংঘে খুবই বিরল একটি ঘটনা। 11 ডিসেম্বর 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে 21শে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয় 21শে জুন 2015। নয়াদিল্লির রাজপথে আয়োজিত অনুষ্ঠানে সেবার প্রায় 35,000 মানুষ অংশগ্রহণ করে। বিশ্বজুড়ে স্বাস্থ্য, শান্তি ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দিয়ে বর্তমানে প্রায় 190টিরও বেশি দেশে এই দিবস পালন করা হয়। প্রতি বছর 21শে জুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, সরকারি ও বেসরকারি সংস্থায় যোগ চর্চার আয়োজন হয়। ধ্যান, প্রাণায়াম, বিভিন্ন আসনের প্রদর্শনী এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এই দিবস এখন শুধু ভারতের নয়, বরং বিশ্বের বহু দেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। আজ 11তম আন্তর্জাতিক যোগা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপট্টনমে আয়োজিত একটি বিশাল যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে প্রায় 3 লাখ মানুষ একত্রে যোগাসন করেছে। দেশের 1 লাখেরও বেশি স্থানে যোগার অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের যোগা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সমাজ ও শরীর গঠনে ছেলেমেয়েদের যোগার প্রতি আগ্রহ বৃদ্ধি করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তাই জানা প্রয়োজন, দৈনন্দিন জীবনে মানুষ কতটা যোগাসন করে, যোগাসনের গুরুত্ব কোথায়, রোগ প্রতিরোধে যোগার গুরুত্ব কতটা, এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে যোগা কি ভূমিকা নিতে পারে। আমাদের রাজ্যে যোগাসনের প্রতি মানুষের আগ্রহ কতটা এবং কি ব্যবস্থা রয়েছে, এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মানব জীবনে যোগার গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট যোগা প্রশিক্ষক সমীরণ চক্রবর্তী, নমস্কার, এবং পশ্চিম ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সমীরণবাবু, প্রথমেই আপনার কাছে আসি আমি। আজকে যে এই 11তম যোগা দিবস রাজ্যে কিভাবে পালন হলো, কেমন পালন হলো? আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। হাপানিয়া জাতীয় যে মেলা প্রাঙ্গণ, এখানে বিভিন্ন স্তর থেকে প্রচুর ছাত্রছাত্রী, অফিসিয়াল বা অন্যান্য ডিপার্টমেন্টের বিএসএফ, এনএসএস, আদার্স যারা যারা ইনভাইটেশন পেয়েছে সবাই উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে মোটামুটি অনুষ্ঠানটা পালন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেডিকেল কলেজে, ডেন্টাল মেডিকেল কলেজে, বিভিন্ন জায়গায় আমরা গেছি। আজকে সারাদিনই আমরা এই যোগার প্রচার এবং প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবেই এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আচ্ছা, ওকে। উত্তমবাবু, এই যে এবারের যে থিম, প্রতি বছর তো একটা ভাবনাকে সামনে রেখে দিনটি উদযাপন হয়, তো এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম, এই বছরের এই থিমের তাৎপর্য কি? প্রত্যেক বছরই একটা থিম থাকে এবং এই থিমগুলি একটু সময় উপযোগী। আচ্ছা, কিছুদিন আগে আমাদের ছিল মানবতার জন্য যোগ। এই লাস্ট ইয়ার ছিল যোগ ফর সেলফ, যোগ ফর দ্য সোসাইটি। ওকে। এইবারের থিম হচ্ছে যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ। তো স্বাস্থ্য আমার একটা অধিকার, আমার স্বাস্থ্য আমি তৈরি করব। একদম। তো বিশ্বের প্রতিটা মানুষ যদি স্বাস্থ্যের প্রতি সচেতন হয়, তো এক বিশ্ব এক স্বাস্থ্য,
আজকের যে স্লোগানটা খুবই সময় উপযোগী। আচ্ছা, আমরা প্রত্যেকেই যদি আমার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হই, আমরা যত ডিসিজ ভুগছি সবই হচ্ছে আমাদের আর্নিং, তখন ডায়াবেটিক, লাইফস্টাইল ডিসিজ, একদম এখন ক্যান্সার হচ্ছে, আমাদের খাদ্য তালিকা ঠিক নেই, যে আমার স্বাস্থ্য আমার অধিকার। এই স্লোগানটা যদি আমরা মনে করি যে আমার স্বাস্থ্য আমাকে ঠিক রাখতে হবে, আমি যদি ঠিক রাখতে পারি, আমি আপনি সবাই যদি ঠিক রাখতে পারে আপনার স্বাস্থ্য, বিনা ঔষধে যদি আপনি বাঁচতে পারেন, তবে এইভাবে আমাদের এক পৃথিবী, এক মানে এক বিশ্ব, এক স্বাস্থ্য, এই সময় উপযোগী কথাটার তাৎপর্য এখানেই সীমাবদ্ধ থাকে। এবারে যোগ দিবসের থিম এর আশপাশে ঘুরছে এবং মানে এক বিশ্ব, এক পৃথিবী এবং এক স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম। আসবো আপনার কাছে আরো একবার। সোমেনবাবু, একটি বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে, আমরা যখন আজ গোটা বিশ্বব্যাপী 11তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করছি, তখন একটি বেসরকারি সংস্থা, যদিও সেটি অন্য দেশে, বলছে যে আমাদের দেশে ভারতবর্ষে 7% প্রাপ্তবয়স্করা দৈনিক যোগাচর্চা করেন, যোগাসন চর্চা করেন, 22% মাসে একদিন বা তার কম, এবং 62% কখনো যোগা করেনই না। তো এই যে তথ্যটা, এটা আপনারা তো যোগাসন প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা কি মনে করেন এটা কতটা ঠিক হতে পারে? সবটাই ঠিক বলে আমার ধারণা। কেননা কারণ আমি দীর্ঘ 44 বছর যাবৎ যোগার সাথে যুক্ত। সেই পিরিয়ড থেকে দেখছি আমি, জানি না আমরা সঠিকভাবে তাদের যত্ন নিতে পারছি কিনা না কি। তো যারা আসে কিছুদিন করার পর ব্যাকআপ হয়ে যায়। সেই ক্ষেত্রে বোধহয় আমরা যদি অ্যাওয়ারনেসটা আরো বাড়িয়ে দিতে পারি বা আরো তথ্যগুলি যদি জায়গায় জায়গায় পৌঁছাতে পারি সাইন্টিফিক ওয়েতে, বিভিন্ন ওয়ারলেস প্রোগ্রাম আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, আমাদের রাজ্যে আছে, সাব সেন্টার প্রচুর আছে, এবং যতটুকু তথ্য আমি জানি তেমনিতে নাকি দেওয়াও আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে, যে প্রতি মাসে 10 দিন অন্তত করা যাবে, করতে হবে। কোথায়? সাব সেন্টারে। সাব সেন্টার। হ্যাঁ, আয়ুষ দপ্তর থেকে এরকম একটা নোটিফিকেশন দিয়েছিল, দেখেছিলাম 2000 সম্ভবত 14 কি 16 ওই তারিখে হবে। তো হয় সংখ্যাটা খুবই কম হচ্ছে। এখানে কারা করা? এই যে আয়ুষ দপ্তর থেকে আপনি যেটা বলছিলেন যে মাসে 10 দিন করে করাতে হবে, সেটা এই কাদের করাতে হবে এবং কারা করাবেন এই যোগা? এটা এখানে ইনস্ট্রাক্টর রাখবেন, ইনস্ট্রাক্টর রেখে তারপরে করানো কথা আছে, এর মধ্যে যোগা প্রশিক্ষক রেখে এগুলি করানোর কথা আছে। কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় জায়গায় ছবি তুলে তুলে পাঠাতে, জানি না কতটুকু প্রশিক্ষক নিয়োগ করে এগুলো করানো হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা। কিছু কিছু জায়গায় নো ডাউট হচ্ছে, অস্বীকার করার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা যদি আরো বাড়াতে পারি, তবেই আমরা গ্রাস লেভেলে ঢুকতে পারবো। এই সচেতনতা কিভাবে বাড়বে? ধরুন আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাইবো, এই যে আপনি বলছেন যে আয়ুষ দপ্তর থেকে মাসে 10 দিন করে সাব সেন্টারগুলোতে মিনিমাম 10 দিন করে যাতে যোগাসন প্র্যাকটিস করা হয় তার একটা ব্যবস্থা করতে হবে। নাম্বার 1 প্রশ্ন আমার, যে এখানে কতগুলো সেন্টার আছে? আপনার কাছে প্রশ্ন প্রথম হচ্ছে কতগুলো সেন্টার আছে। 2 নম্বর হচ্ছে এই সেন্টারগুলোতে এই যে 10 দিন করাতে হবে মিনিমাম, এই যেরকম একটা অর্ডার আপনি বলছেন আছে, কাদের করাতে হবে? সেই সেন্টারের আশপাশে যারা প্রাপ্তবয়স্করা আছে তারা, নাকি কোনো স্কুলের ছাত্রছাত্রী? 2, এই যোগাটা বা এই যোগাসনটা কারা করাবেন? সেখানে মানে যথেষ্ট ম্যান পাওয়ার আছে কি? ম্যান পাওয়ার তো নেই বললেই চলে। এই কারণে বলছি ম্যান পাওয়ারটা নেই, কারণ রোগ আরোগ্য মন্দির অনেকগুলো হয়েছে, আমার পাশেও আছে, বাড়ির পাশে একটা আছে দেখেছি, কিন্তু সেই মন্দিরের ভিতরে যোগা হলও তৈরি করা আছে। এখন গভর্নমেন্ট রুলসে কিভাবে এটা কি হয়েছে ততটা আমার জানা নেই, যতটুকু জানি যে এখানে একটা যোগা ইনস্ট্রাক্টর বা যোগা ডক্টর রিক্রুট করা অত্যন্ত জরুরি। আচ্ছা, কারণ যদি যোগা ডক্টর থাকে তার পাশে থাকবে তার ইনস্ট্রাক্টর। যোগা ডক্টরের যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইস অনুসারে এখানে যে সমস্ত পেশেন্টরা আসবে বা ওই সাব সেন্টারে যে ডাক্তারবাবুরা থাকবেন, যোগার প্রয়োজনীয়তা অনুভব করে তাকে অ্যাডভাইস করবেন।
যখন ডাক্তার এই অ্যাডভাইসটা করবে তখন অটোমেটিকলি সে ওখানে যাবে। যদি ওখানে যায়, যোগা ডাক্তার যদি দেখে ইনস্ট্রাক্টরকে ফলো করে ওখানে যদি 10 দিন 15 দিন তাকে একটা অ্যাডভাইস দেয়, তাহলে দেখবেন সে খুব অনায়াসে এটা গ্রহণ করবে। কারণ আমরা যেমন ধরুন সার্ভাইকাল প্রবলেম, লাম্বার প্রবলেম আমাদের হয়েছে, আমাদের ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, তার মেডিসিন লিখে দিল, 7 দিন খেলো, কাজ হলো না। তারপর যখন আবার যায় তখন দেখা যায় ফিজিওথেরাপি অ্যাডভাইস করে দিচ্ছে, ফিজিওথেরাপি 10 দিন ট্রিটমেন্ট করলো, ফুল ক্লিয়ার হলো না। আবার যখন ডাক্তারবাবুর কাছে যায় তখন উনি বলে দেন যে কিছু কিছু এক্সারসাইজ করুন। কিন্তু প্রেসক্রিপশনে যেভাবে ফিজিওথেরাপি অ্যাডভাইসটা করছেন, যোগার ক্ষেত্রে অ্যাডভাইসটা করছেন না কিন্তু। কারণ ফিজিওথেরাপির যে ব্যায়াম 1-2টা দেখিয়ে দিচ্ছে কয়েক মিনিটে, বা ডাক্তারবাবুরা দেখাচ্ছেন, বাড়ি যেতে যেতে 5টার মধ্যে 3টেই ভুলে যায় বা 2টো ভুলে যায়, বাকিগুলি করে। যখন আমরা দেখেছি যে আপনি ধরুন দ্রোণাচার্যের কথাই বলি, উনি যখন শিক্ষা লাভ করেছিলেন একটা মাটির মূর্তি রেখেছিলেন সামনে, সেই মাটির মূর্তির অনুসরণ করে শেষে সমস্ত শিক্ষা লাভ করেছিলেন। ঠিক এইরকম যোগাসনের ক্ষেত্রে যদি আমি মনে করি যে উনি আমার পরম গুরু অথবা উনি আমার শিক্ষক, উনি যেভাবে করবেন তার সামনে থেকে আমি 15 দিন 10 দিন 1 মাস করব, তাহলে কিন্তু তার শিক্ষাটা পরিপূরক হবে। কিন্তু 3 দিন আর একটু দেখিয়ে দিলাম, বাড়ি যেতে যেতে ভুলে গেলাম, তার ভিতরে একটা অনীহা সৃষ্টি হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা যদি নিয়মিত যৌগিক চর্চা প্লাস ওই অ্যাডভাইস অনুসারে অন্তত 15 দিন করি, সে নিশ্চয়ই এটা সুফল পাবেই 100%। ঠিক, মানুষ সুফল পাবে। কিন্তু এই যে মানুষের, আপনি যে অ্যাডভাইসের কথা বলছেন, আপনি এই যে যোগা ডক্টরের কথা বলছেন, যোগা ইনস্ট্রাক্টরের কথা বলছেন, সিস্টেমেটিক, ধরুন আমি জানি অ্যালোপ্যাথি হসপিটাল কোথায় আছে, আমি জানি আয়ুর্বেদিক হসপিটাল কোথায় আছে, ঠিক একইভাবে আমি জানি কি যে আমার রাজ্যে কোথাও যোগা এরকম হাসপাতাল আছে কিনা, বা যোগা ইনস্ট্রাকশন কোথায় গেলে আমি পাবো, এগুলো আমি জানি কিনা, সেটাও একটা ব্যাপার, সেটা আমার জানতে হবে। এই জায়গাটাতে কতটা প্রসার ঘটানো হয়েছে? কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে গিয়ে যোগাকে ইন্ট্রোডিউস করেছেন এবং গোটা বিশ্ব যোগাকে আপন করে নিয়েছে। বিশেষ করে পাশ্চাত্য দেশের মধ্যে আমেরিকা তো খুব ভালোভাবে, এখন বলা হচ্ছে প্রায় 16% মানুষ আমেরিকার যোগা করে। এখন আমাদের দেশে যোগার প্রতি মানুষের কতটা আকর্ষণ বাড়ছে, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের রাজ্যে, আমরা যদি রাজ্যের দিকে দেখি, তাহলে রাজ্যে মানুষের এই যে প্রবণতা, আমাদের রাজ্যের মানুষের মধ্যে মানে যোগাসন করার যে প্রবণতাটা, সেটা মানে কেমন দেখেন উত্তমবাবু? সেটা বাড়বে কিভাবে বলে মনে করেন? 1 নম্বর হচ্ছে আমাদের যোগ যে অ্যাক্টিভিটিসগুলি সরকারি খাতায় লিপিবদ্ধ আছে। আচ্ছা। আমাদের সারা ত্রিপুরাতে 72টার মতো আমাদের আরোগ্য মন্দির তৈরি হয়েছে। আচ্ছা, তো 72টার মধ্যে একজন লেডিস, একজন জেন্টস, হ্যাঁ, প্রশিক্ষক থাকার কথা। এখন ধরেন যেখানে আরোগ্য মন্দির আছে, আপনি আমার এডিসি এরিয়াটাকে ধরুন, এডিসির এরিয়ার মধ্যে অনেকগুলি আরোগ্য মন্দির থাকার কথা। আচ্ছা। তো ওই সেন্টারে কি একজন ভালো ট্রেনার আমি পাবো? সরকারের কি এমন কোনো ব্যবস্থা আছে? আমি প্রত্যেকটা স্কুলে আমার প্রায় যাওয়া হয়, আমি এইডস দপ্তরে চাকরি করি, ওইখানে যদি আমি কোনো একটা লেকচার দিই, আমি সঙ্গে যোগাকেও অ্যাওয়ার করি, বিভিন্ন স্কুলে আমার পরিচিতি আছে। তো আমি এডিসির ভিতরে 2-1টা স্কুলে গিয়েছি। আচ্ছা। ওই এডিসি এরিয়াগুলির মধ্যে কাভারেজ করার মতো আমাদের প্রশিক্ষকও নেই। এই প্রশিক্ষক যারা আমরা ন্যাশনাল লেভেল প্লেয়ার, তাদেরকে আমরা যদি কিছুটা হ্যান্ডওভার করি আমাদের দায়িত্বটা, আমাদের পথ প্রদর্শক ছিলেন রূপেন ভূমি, অনেকটা যোগাকে প্রচার প্রসারের জন্য উনি নিজের অর্থ ব্যয় করে এতটুক পর্যন্ত প্রায় 40 থেকে 45 বছর আমাদের এই ধ্বজাটাকে ক্যারি করে নিয়ে এসছে। আচ্ছা। উনারই ফলোয়ার আমরা। তো আমরাও এখন ফ্রি অফ কস্ট, আজকের দিনে আমি 4টা প্রোগ্রাম করেছি। এগিয়ে চল ক্লাব, আমাদের রেড ক্রস সোসাইটি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং আমার পাড়াতে একটা পতঞ্জলি যোগ কোচিং সেন্টার। তো এই যে সেন্টারগুলিকে আমি করলাম, সারা দিন ব্যাপী আমরা দৌড়ালাম, এখানে আমরা শুধু অ্যাওয়ারনেস যে যোগ করলে কি হবে। আজকে দেখুন আমরা হসপিটালে ভিড় হচ্ছে কেন? উই আর নট ইন দ্যাট, মানে
রাইট ট্র্যাক। আচ্ছা আমি যদি যোগ করতে হয়, যোগ সম্পর্কে আমাকে কিছুটা তথ্য জানতে হবে। আসন করলাম, প্রাণায়াম করলাম, মেডিটেশন করলাম, ইট ইজ নট যোগ। যোগের অষ্টাঙ্গ মার্গ আছে, যেই মার্গকে আমরা জীবন শৈলী বলি। আমাদের মুনি ঋষিরা আমাদেরকে বলে গেছেন যে তুমি যদি অষ্টাঙ্গ মার্গে যদি তুমি চলতে পারো, এইটা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। প্রথম যোগ কি? প্রথম যোগ হচ্ছে আমাকে সংযমী জীবন যাপন করতে হবে। কি সংযমী জীবন যাপন? আমি নন ভায়োলেন্স হতে হবে, অহিংস হতে হবে। আমাকে সত্যবাদিতা, হ্যাঁ, যেমন সদা সত্য কথা বলবে, এগুলো আমাকে ফলো করতে হবে। এটা আমার লাইফস্টাইলের মধ্যে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাকে সত্যবাদী হতে হবে, আমি ব্রহ্মচর্য পালন করতে হবে, আমাকে অস্তেয়, অপরিগ্রহ, এগুলিকে আমাকে মানতে হবে। যদি আমরা মেনে চলি, প্রথম যোগে আমরা ইন্ট্রোডিউস হলাম। মানে আমাকে শিষ্টাচার, আমি সংযমী জীবনযাপন। আজকে দেখুন আমাদের হসপিটালে ভিড় হচ্ছে, সংশোধনাগারে ভিড় হচ্ছে, ড্রাগস সারা ত্রিপুরা ছেয়ে যাচ্ছে, কারণ উই আর নট ইন দ্য ট্র্যাক। ঋষি পতঞ্জলি আমাদের যে মার্গ দর্শন করে গেছেন যে আমাদের লাইফস্টাইল কি হওয়া উচিত, সে থেকে আমরা দূরে সরে গেছি। আজকে যদি আমাকে বলেছে যে অহিংস হতে হবে, নন ভায়োলেন্স, আমি যদি ভায়োলেন্স করি কি হবে? মারামারি করলাম, কোথায় যাব? হসপিটালে। তো ভিড় কোথায় হলো? কারণ উই আর নট ইন দ্য ট্র্যাক। তো যোগের ট্র্যাকের প্রথম যে যোগ, সেটা হচ্ছে সংযমী জীবনযাপন করা। আমি যদি সংযমী জীবনযাপন করি, তো আমাকে যে হসপিটালে যেতে হলো নইলে। আমি যদি নন ভায়োলেন্স হতাম, আমার সংশোধনাগারে যেতে হলো নইলে। তো আমার সংশোধনাগার, আমার হসপিটাল বেশি দরকার নাই। আমার দরকার প্রতিটা পাড়ায় পাড়ায় যোগের ইউনিট। আমার ত্রিপুরা রাজ্যে একটা হসপিটাল আছে, কয়জন যায় সেই হসপিটালে? আমি বিনা ঔষধে আমি বাঁচার যে উপায় মুনি ঋষিরা আমাদের দেখিয়ে গেছেন 5000 বছর আগে, সেই জিনিসটাকে আমি ফলো করছি কিনা। ওকে, আপনি বলছিলেন যোগার হসপিটাল, এটা আগেও আমার এই অনুষ্ঠানে গত বছরও খুব সম্ভবত আলোচনা হয়েছিল। যোগা হসপিটাল কোথায় আছে এবং সেখানে কতজন মানে যোগার ডাক্তার কতজন আছে? যোগার ডাক্তার কিছুক্ষণ আগে যে জায়গাতে যোগার ইনস্টিটিউটটা আছে, হসপিটালটা আছে, এটা এডিসির হেডকোয়ার্টার খুমলুঙ্গে। আমরা একটা প্রোগ্রামে আমরা উভয়ই গিয়েছিলাম। আচ্ছা, ওইখানে আমাদেরকে একটা অনুষ্ঠানে আমন্ত্রিত করেছিলেন। আমরা ওইখানে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম, সবকিছুই আছে, ডাক্তার আছে, নার্স আছে, বা যোগ ট্রেনার আছে, বাট দে আর নট ফ্রম ত্রিপুরা। এবার আমি বলছি তোমার কাছ থেকে নিয়ে এসে, এটা ওইখানে ছিল, এডিসির ভিতরে ছিল এটা। আচ্ছা, তো আমরা যখন গেছি, আংশিক দায়িত্ব ছিল আমার এটা অর্গানাইজ করার। 3 দিনের একটা প্রোগ্রাম হয়েছিল। দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে 2 জন এসছে ডাক্তার, এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা 3 দিন করেছি। কিন্তু এরপরে এটা না আছে প্রচার, না আছে প্রসার। রিসেন্ট মাস কয়েক হলো আমাদের আয়ুর্বেদিক হসপিটাল এটা এসছে। আচ্ছা, আয়ুর্বেদিক হসপিটাল এসছে, কিন্তু এটা একটা সাইনবোর্ড এখনো অব্দি লাগানো হয়নি। মানে সেটা ওখান থেকে শিফট হয়ে এসছে নাকি এটাকে সেকেন্ড হসপিটাল হয়েছে? না, শিফট হয়ে এসছে এখানে। আচ্ছা, এটার কোনো সাইনবোর্ড এখনো নেই। কেন নেই জানি না। একজন ডাক্তার আছে, সম্ভবত অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র থেকে এসছে। আচ্ছা, আর একজন লেডিস ট্রেনার, একজন জেন্টস ট্রেনার আছে। লেডিস ট্রেনারটা দিল্লির জেন্টস, আর লেডিস ট্রেনারটা ত্রিপুরা। আচ্ছা, এই তো এখনো অব্দি এটার কোনো প্রসার কোথাও নেই। ওকে, মানে যোগা হসপিটাল আছে তাহলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা, আমার প্রশ্ন সেই জায়গাতেই সুমন বাবু, যে আপনারা বলছেন যে একদিকে বলছেন যে মানুষ আগ্রহী হচ্ছে না, আমরা জানাও নেই, সমীক্ষা বলছে 7%, জানাও নেই, মানুষ জানাও না বলছেন যোগা সম্পর্কে এখনো। অলরেডি আমরা 11তম যোগা দিবস পালন করছি। ওকে, আর সেই একদিক থেকে আমরা দেখছি যে প্রতি বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী বহু মানুষকে নিয়ে, এবারও যেরকম প্রায় 3 লাখ মানুষকে একসঙ্গে নিয়ে উনি যোগা করেছেন, এবং গোটা ভারতবর্ষে 1 লাখের উপর বেশি যোগা আজকের অনুষ্ঠান হয়েছে, আরো বেশি, এবং গোটা বিশ্বে আরো বেশি হবে, 1 লাখের বেশি। এবং মানে এছাড়াও গোটা বিশ্বে সরকারিভাবে বোধহয় খুব সম্ভবত 1 লাখের বেশি হয়েছে, আর গোটা বিশ্বে তো যদি হয় কয়েক কোটি অনুষ্ঠান হয়েছে। এখন তারপরও এই পরিস্থিতি কেন আমার আছে? দেখুন, আমাদের ভারতবর্ষের সৃষ্টি, যোগার পিতা ভারতবর্ষ, আমরা কিন্তু এটা গ্রহণ করছি কম। যেমন বাংলা একটা কথায় বলে, এটা আমার বলতেই হয়, না বলে না হয়, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাড়ির গরু গাছের গাছ খায় না। এটা বাংলা কাঁচা কথা। কেন বলছি কথাটা?
আমার এলাকাতে আমি আজকে 40 বছর যাবৎ 45 বছর যাবৎ করাচ্ছি, আমার এলাকাতে বিভিন্ন স্কুল থেকে ক্যাম্পিং করে একটা সেন্ট্রাল ক্যাম্প করি এখানে। প্রায় এই বছর 177 জন অংশগ্রহণ করেছে। আচ্ছা, বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে। কিন্তু দেখা গেছে এই যে এখানে 177 জন লোক এসেছে, আমার আশেপাশের লোক কিন্তু 10% নেই আমার গ্রামের। সেম থিং এই ভারতবর্ষের জিনিস প্রতি বছর বিদেশ থেকে এসে যোগার কোর্স করে করে যাচ্ছে। এবং আমার দুজন স্টুডেন্ট আছে, একজন আছে আরব, আরেকজন আছে ভিয়েতনাম। ওরা যোগার ট্রেনার। ওখানে গিয়ে ওরা সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত করাচ্ছে, মাঝখানে 3 ঘন্টা রেস্ট। তাহলে আমাদের সচেতনতার অভাব আছে বলে আমার কাছে ধারণা। আমি তো বছরে একটা দিন গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় করে খালাস হয়ে গেলাম, তাহলে কি সচেতনতা বাড়বে? একটু সংযোজন করছি। ধরুন আমাদের যোগ আমি করব আমার শরীরকে, কিন্তু প্রফেশনালি আমার কি লাভ হবে, আমার কেরিয়ার এখানে তৈরি হবে কিনা। এখন আমাদের গার্জিয়ানরা কি করছে, যেখানে কেরিয়ার তৈরি হবে ওর পিছে দৌড়াচ্ছে। তো যোগা করলে, যোগা করার পর আমাকে একটা চাকরি হবে কিনা, আমি কিছু একটা পাবো কিনা, এই কিছু কিন্তু কিছু নেই এখানে। উত্তমবাবু, তাহলে আমার এখানে দুটো ধারা। একটা হচ্ছে যে আমি যোগা কেন করবো, মানে আমি যোগাসন কেন করব। আপনি যেটা শুরুতে বলছিলেন যে আমি সুস্থ থাকার জন্য যোগাসন করব। তাহলে যদি 100 জন মানুষকে আমি নিই, তাহলে 100 জনের মধ্যে সবাই এখানে যোগাসনকে ক্যারিয়ার করবে বলে এগিয়ে যাবে না। কিন্তু একাংশ থাকবে যারা হয়তো ক্যারিয়ার করার জন্য যোগাসনটা আজকের দিনে করবে, ছোটবেলা থেকে করবে। আগামী দিনে আমি প্রশিক্ষক হব, আমি যোগার ডাক্তার হব, আমি যোগার ইনস্ট্রাক্টর হব। কিন্তু বাকি যে মানুষ যারা করবে, বাকিরা করলেই তো ওরা কে করাবে? আমি বললাম না, এডিসি এর মধ্যে আপনি আমাকে একটা ট্যালেন্ট দেখান, তো ওই যে 90% জায়গা আমাদের, ওই 90% জায়গাটা কে কভার করবে? আমি শুধু শহরের মধ্যে 50 জন আমি এখানে যোগা ট্রেনার দিতে পারবো, কিন্তু আপনি খুমলুঙে যান, এখান থেকে একটা টিচার ওখানে যাবে না। আমার কাছে অনেকেই বলে যে ওই এডিসি ভিতরে একটা স্কুলে একটা লেকচার দিয়ে আসো, কেউ যেতে রাজি হয় না, কারণ আমি তৈরি করতে হবে ওই লোকাল। এখন আমার কাছে কিছু ট্রাইবেল, একটা NOS এর কোর্স আছে, সেখানে কিছু আসছে, তাদেরকে আমি ট্রেন করছি, 1 জন 2 জন, তো তারা ইন্টারেস্টেড হচ্ছে। তো আমাকে যদি একটা ট্যালেন্ট তৈরি করতে হয়, আমি যে কেউকে আমি ট্রেনার বানাতে পারি না। ট্রেনার যদি হতে হয় আমার মেরিট ডিমেরিট জানতে হবে, আমার কোন আসনটা কষান, কোন জায়গায় শ্বাস নিতে হবে, এই যদি পারফেক্ট পোস্টারগুলো আমি যদি না জানি, তার মেরিট ডিমেরিট, তার কষান যদি আমি না জানি, আমি যদি ট্রেনার হয়ে যাই, আমি ভুলভাল শিখাবো এবং সেটা নেগেটিভ ইমপ্রেশন হবে, যোগা করলে কিছু হয় না। বাট যদি আমি প্রপারলি গাইড করি, আমার কাছে এগিয়ে চল সঙ্গের মধ্যে প্রচুর মানুষ আছে, কোমর ব্যথা নিয়ে এসেছিল, নার্ভের সমস্যা নিয়ে এসেছিল, হাঁফানির সমস্যা নিয়ে এসেছিল, অনেক মানে 90% কিউর হয়ে গেছে। এখানে তো অনেক মানুষ আসে, ভিড়, কিন্তু ওই জিনিসটা তো আমি বিভিন্ন জায়গায় আমি পরিষেবা দিতে পারছি না। আমি স্বেচ্ছায় আমার ইন্টারেস্ট আছে বলে আমি বিভিন্ন জায়গায় ফ্রি অফ কস্ট ক্লাস করি। এটা আমাদের একটা ডেডিকেশন, ও এবং আমি যেভাবে আমাদের ডেডিকেশন, এইভাবে সারা ত্রিপুরার মধ্যে আপনি পাবেন না, অন্যান্য ডিস্ট্রিক্ট। ওকে, শোনো আপনি কি বলছিলেন? এখন একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হচ্ছে এই, সবাই কি ডাক্তার হতে পারে? না, অবশ্যই না, সবাই ডাক্তার, কিন্তু বাকিরা তো রোগী হয়ে যাবে বাই চান্স। কিন্তু এখন যে সমস্ত নার্ভের প্রবলেমগুলি এসছে, আজকে সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী ভাষণে বলেছিলেন যে নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলি আছে তার সমাধান একমাত্র যোগা দিতে পারে। উনি ভাষণে বলেছিলেন কথা। ওই যে নিউরোলজিক্যাল প্রবলেমগুলি জানবে কে? আর যে জানবে সে কি তার পরিবার লালন পালন না করে এটার মধ্যে থাকবে কখনো? তাহলে তার পরিবার লালন পালন করতে গেলে তার ক্যারিয়ারটাকে বাঁচতে হবে। এটার মধ্যে যদি আমি কিছু নাই, আজকে দেখুন খেলাধুলায় ক্লাস 8-এ যখন উঠে যায়, তার ক্যারিয়ারের জন্য খেলাধুলা অনেক পিছিয়ে যায়, খেলাধুলা ছেড়ে দিচ্ছে, নাচ গান ছেড়ে দিচ্ছে। কেন দিচ্ছে? এটা ক্যারিয়ার নেই বলে। কিন্তু আমি কি যোগাটা আজকে 960টার মতো সাব সেন্টার আছে, এইগুলিতে যদি তৈরি করা হয়, 10 দিয়ে যদি তৈরি করা হয়, যেরকম আমার প্রফেশনের তার একটা রোজগারের রাস্তা খুলবে। পাশাপাশি ওই 960টা সাব সেন্টারে দিলে যদি 5 জন করে রোগী আসে, কত হলো? এই রোগীগুলো তো আস্তে আস্তে সুস্থ সবল হবে। আর যোগার মাধ্যমে যদি আমরা শরীরটাকে তৈরি করে নিতে পারি,
শুধু রোগ না, মনেরও খোরাক হবে। আচ্ছা। এবং আমরা জন্মের সূত্রেই কিন্তু যোগার সঙ্গে যুক্ত, মাতৃগর্ভ থেকে কিন্তু আমরা যোগার সঙ্গে যুক্ত। না, এখানে তো তাহলে ব্যাপারটা চলে আসছে যে কোথা থেকে শুরু করতে হবে। আমরা কি আগে প্রশিক্ষণ তৈরি করে তারপর তৈরি হবে, নাকি মানুষের মধ্যে যোগার প্রতি আগ্রহটা বাড়লে পরে অটোমেটিক তখন মানুষ অ্যাওয়ারনেস মাস্ট, অ্যাওয়ারনেস ছাড়া হবে না। আমার প্রফেশনও থাকতে হবে, অ্যাওয়ারনেসও থাকতে হবে। প্রচার করতে গেলে আপনি আমার পরিবারের চিন্তা করে কাজটা সেরে তারপরে আমি বাকি যে সময়টা থাকবো আমি অ্যাওয়ারনেস করবো ফ্রি অফ কস্টে। এখন কিন্তু যদি আমাকে কোনো রকম প্রফেশনাল রাস্তা তৈরি না হয়, এটাকে ক্যারিয়ার করতে হয়, এটাকে ক্যারিয়ার করতে হয়, তাহলে কি আমি ওই পার্টটা ছেড়ে আসতে পারবো? সম্ভব হবে? এক মিনিট, একটা সংযোজন করছি। এই যে সরকারের উদ্যোগে ৭২টা আরোগ্য মন্দির হলো, এই ৭২টা আরোগ্য মন্দিরকে আমি কি ট্যালেন্ট কোনো টিচার দিতে পারছি? আমি যদি প্রশ্ন করি, আরোগ্য মন্দিরের প্রশ্ন হচ্ছে যে আরোগ্য মন্দিরে কি প্রয়োজন? আরোগ্য মন্দিরটা তৈরি হয়েছে, সেখানে কি কি যোগা শেখানো হবে। এখানে কিছু নার্সারি বাচ্চা থাকবে, বা ওইখানের হসপিটালের কিছু নার্স বা তারা থাকবে। ওই জায়গার মধ্যে যারা আছে, সেন্টারগুলির মধ্যে যারা রিলেটেড, ওইখানে একজন ইনস্ট্রাক্টর তাদেরকে ব্যায়াম শেখাবে এবং তাদেরকে নিরোগ রাখার জন্য একটা পথ প্রদর্শক করবে। কিন্তু আমরা কি ওইগুলিকে 100% আমরা ফাংশনাল করতে পারছি? এটা আমার প্রশ্ন। এই জন্যই আমরা বলছি যে আয়ুষ দপ্তরে আমরা একটা ডেপুটেশন দেব, কিভাবে এগুলিকে, যেহেতু আমরা যোগ অ্যাসোসিয়েশনের জড়িত, আমরা এটাকে ফ্রি অফ কস্ট আমরা এটার প্রচার প্রসারের জন্য যাচ্ছি। অতএব আমরাই যদি তাদেরকে গিয়ে একটু গাইডলাইন দিই এবং কিভাবে এটি পরিচালনা করলে ভালো হবে, তবেই এইগুলির পূর্ণতা পাবে। ওকে, এখন আমাদের রাজ্যে মোটামুটি অন এভারেজ আপনাদের কাছে তো নিশ্চয়ই খবর থাকবে কতজন প্রশিক্ষক আছে, মানে প্রশিক্ষক আমরা কাদের বলছি, মানে যারাই যোগা শেখাচ্ছেন, কারণ আমরা বিভিন্ন পাড়াতে অলিতে গলিতে দেখি অনেকেই যোগা শেখান। তো এমন অনেককেই আমরা দেখি যারা হয়তো নিজেরা সুস্থ না কিন্তু যোগা শেখাচ্ছেন। তো এখন কি আলটিমেটলি এই প্রশিক্ষক হতে গেলে কি কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয়? এবং সেই সার্টিফিকেটটা কে দেয়? এবং আমরা যখন কারোর থেকে যোগা শিখবো বা কেউ যখন নিজেকে যোগা ইনস্ট্রাক্টর বলে দাবি করছেন, আমরা তো আসলে সার্টিফিকেট তো আমরা দেখি না, কিভাবে বুঝবো মানে উনি ভালো কিংবা ঠিক করাচ্ছেন কিনা? দেখুন, যোগাসনের বিভিন্ন রকম কোর্স আছে। একটা হচ্ছে যোগা খেলা, একটা হচ্ছে যোগা এডুকেশন, একটা হচ্ছে যোগা মেডিসিনাল, ফিজিক্যাল মেডিসিন। এবার কোর্সের যেটা আছে এটা খেলার মতো করে শিখবে ইনস্ট্রাক্টর দিয়ে। কিন্তু যখন আমি যোগা এডুকেশনে যাব, গ্রাজুয়েশনের পর যোগা বিএ, যোগা বিএসসি, যোগা এমএসসি, যোগা পিএইচডি, যোগা সায়েন্টিস্ট কোর্সগুলি আছে, অনেকেই জানে না। পাশাপাশি আমি যখন ফিজিক্যাল মেডিসিনে যাব, BNYS একটা কোর্স আছে, ব্যাচেলার অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। যে ডাক্তারের কথা বলছিলাম আর কি, তাদেরকে ডাক্তারের সমতুল্য দেওয়া হয়। এই যে আরোগ্য মন্দির বারবারই আসছে কথাগুলো, আমার মনে হয় সিস্টেমটা এইভাবে গভর্নমেন্ট তৈরি করেছে। এখানে একজন যোগা ডাক্তার থাকবে, তার আন্ডারে দুজন ইনস্ট্রাক্টর থাকবে। অন্যান্য ইভেন্টের সাথে, যেমন একটা সার্কুলার ছিল যে এইমসের থেকে যতগুলি হসপিটাল আছে সারা ডিস্ট্রিক্টে, প্রত্যেক রাজ্যে একই ছাদের তলায় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি, সিদ্ধা, আদার্স যা আছে আয়ুষ দপ্তর থেকে এগুলি থাকবে। আচ্ছা, রিসেন্ট আমি দেখেছি ক্যান্সার হসপিটালে সেখানে রয়েছে আয়ুর্বেদিক, রয়েছে হোমিওপ্যাথি, রয়েছে আলাদা আলাদা রয়েছে, কিন্তু যোগাটা হওয়ার কথা হয়েছে কিনা আমার রিসেন্ট জানি হয়নি। ঠিক এরকম ওই কোর্সগুলি যদি করে আসে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অনেকগুলি ইউজিসি বোর্ড কিন্তু এটা ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, এই যে যোগা মেডিসিনাল যেটা আছে BNYS কোর্সটা, এটি ইউজিসি ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু এটা অনেকগুলি কলেজ আছে এরকম, এগুলি কোর্স করে এগুলি করতে পারে। এখন ত্রিপুরা রাজ্যে অনেক ছেলে মেয়ে আছে যে যোগা বিভিন্ন কোর্স করে বসে আছে, প্রচুর ছেলে মেয়ে আছে। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরাতে কোর্স, আপনি মানে ত্রিপুরাতে কি কোর্স করার সুযোগ আছে কোনো কলেজে? নেই, ডিপ্লোমা কোর্স আমাদের ইফাইতে করায়। আচ্ছা, তারপরে NOS কোর্স হচ্ছে, যেটা ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে দিল্লির বোর্ড থেকে এটা ভাট করায়। আচ্ছা, তো এরকম বিভিন্ন জায়গায় কোর্স আছে। আবার অনলাইনেও কিছু কোর্স আছে। পতঞ্জলি কিছু কোর্স চালু করছে, ওখানে গেলে করে। শিবানন্দ সরস্বতী প্র্যাকটিক্যাল কিছু করাচ্ছে। আমাদের বহুত স্টুডেন্ট শিবানন্দ, আমরা কিন্তু প্রথম শিবানন্দ ট্রেনিংই নিয়েছিলাম। ওকে,
তারপর আমাদের যেরকম আমরা যখন কোনো জেনারেল কলেজে বা ডিগ্রি কলেজে পড়ছি একটা ডিগ্রি বা ডিপ্লোমার সার্টিফিকেট থাকে, যোগারও কি বা সেইভাবে মানে যে কোনো জায়গা থেকে পড়ে এলে সেই সার্টিফিকেটটা কি একই গুরুত্ব? ভ্যালিড, সেই একই গুরুত্ব? গভর্নমেন্ট রিকগনাইজড কলেজ এগুলি। ওকে, এই কলেজগুলি এবং ওপেন ইউনিভার্সিটি, আমি যেমন মাধ্যমিক পাস করলাম ওপেন ইউনিভার্সিটিতে, আমাকে গভর্নমেন্ট মূল্য দেয়, তো সেম যোগারও কোর্স আছে। হ্যাঁ, আমাদের ইকফাইতে কলেজে আছে। ত্রিপুরাতে যোগার, আপনারা কিছুক্ষণ আগে বলছেন ত্রিপুরাতে একটা যোগার হসপিটাল আগে খুমলুং ছিল, সেটা এখন শিফট হয়ে স্টেট আয়ুর্বেদিক হসপিটালে হয়েছে। প্রচার প্রসারটা খুবই কম। ওকে, প্রচার প্রসার মানুষ জানে না, হয়তো অনেকেই জানে না, অনেকেই হয়তো বা জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ডাক্তার, আপনারা বলছেন যে যোগার ডাক্তার বাইরে থেকে আছেন, কেউ রিক্রুটেড, তাহলে কি ত্রিপুরাতে যোগার ডাক্তার কি কেউ আছেন? ত্রিপুরার সন্তান যোগা ডক্টর কেউ ত্রিপুরাতে আছেন? এক নম্বর। 2 নম্বর হচ্ছে যোগার ইনস্ট্রাক্টর ত্রিপুরাতে মানে মোটা অন অ্যান এভারেজ কতজন ইনস্ট্রাক্টর এই মুহূর্তে ত্রিপুরাতে আছে বলে আপনাদের মনে হয়? টোটাল যদি কাউন্টিং করি প্রায় 100 খানেক হবে। 100 খানেক ইনস্ট্রাক্টর আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের আছে। সারা ত্রিপুরাতে আমাদের যোগ অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কমিটি আছে, ওইখানে সেক্রেটারি প্রেসিডেন্টরা আছে, ওই প্রত্যেকটা জেলায় আমরা সেট আপ আছে, ওইখানে ন্যাশনাল লেভেল প্লেয়ার আছে, যারা ন্যাশনাল পর্যন্ত গেছে তাদের মধ্যে একটা এন্থ্রো এসেছে ওইখানে অনেকেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। কিন্তু এডিসি এরিয়ার মধ্যে আমাদের কভারেজ খুব কম। আচ্ছা, তো একটা বিরাট জায়গা আমাদের গ্যাপ হয়ে গেল। ইদানিং কিছু কিছু ট্যালেন্ট আসছে, ট্রাইবেলের মধ্যেও আসছে, তারাও এইটার উপযোগিতা বুঝতে পারছে। ওকে, তাহলে এখন অনুষ্ঠানের খুব বেশি সময় নিয়ে আমরা বেশিরভাগটাই মানে ত্রিপুরাতে কিভাবে যোগার বা যোগাসনের প্রসার ঘটানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। কেন করাবো, কেন যোগাসনের প্রসার চাই, আজকাল যে আমাদের লাইফস্টাইল ডিজিজ বা আমরা জীবনশৈলীর যে সমস্যা বলছি বা খাদ্যাভ্যাস আমাদের সেসবের বিরাট বড় একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের জন্য আমরা এমন কিছু সমস্যা বা এমন কিছু রোগে ভুগছি যেগুলোর জন্য যোগা বা যোগাসন যদি আমি প্রতিনিয়ত করতে পারি আমরা কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারি। এখন সেই স্ট্রেসফুল লাইফ, আমাদের হাই ব্লাড প্রেশার, এখন কোথায় কোথায় অনেকেরই সুগার হয়ে যাচ্ছে, ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে যাচ্ছে ভারতবর্ষ। এখন এইসব সমস্যা থেকে কি করে বাঁচবো সেসব বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করতে পারবো, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার যদি যোগাসন করতেই হয়, আজকাল টেকনোলজি এত বেশি আপগ্রেডেড, আমরা টিভিতে মোবাইলে যে কোনো জায়গায় দেখে নিচ্ছি, সবখানে ট্রেনিং রয়েছে, সেই সব দেখে যদি কেউ যোগা করতে শুরু করে, যোগাসন করতে শুরু করে, তাহলে কি ফ্রুটফুল রেজাল্ট পাবে না তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে? কিছুটা নেগেটিভ হবে। এটা দেখুন, প্র্যাকটিক্যাল যেটা আর কি, স্বামী রামদেব বাবা ত্রিপুরাতে এসেছিল, আমরা দেখেছেন। আমরা 8-10 জন ছিলাম গ্রাউন্ডে। স্বামী রামদেব বাবা তো টিভিতে প্রতিদিন করছে, আসতো চ্যানেলে, সবাই দেখে দেখে করছে, অনেক শিখেছে, ভালো রেজাল্টও পেয়েছে, নো ডাউট। তো ওই দিন আমরা যে 3 দিন এখানে প্রোগ্রাম হয়েছিল, দেখেছি গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গা থেকে এসেছে, ভাষার একটা প্রবলেম আছে। উনি তো হিন্দিতে বলছেন, আমরা তো সবাই আর হিন্দি বুঝি না। তাছাড়া দূর থেকে উনি যেভাবে আমাকে বলছে সেইভাবে যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি আমার শরীরে, তাহলে তো অসুবিধা হতেই পারে। যা হয়েছে ওই গ্রাউন্ডে দেখেছি 70% লোকে ভুল করছে, অথচ বড় বড় টিভি দেওয়া আছে, 4টা-5টা টিভি চতুর্দিকে, উনি স্বয়ং করছে, তারপরেও এখানে ভুল করছে। ঠিক এরকম 8 থেকে 10 জনকে আমরা বলেছি আপনার তো এটা ভুল হচ্ছে, না আমরা প্রতিদিন টিভি দেখে দেখে করি তো ওনার সঙ্গে বসে বসে। আচ্ছা, তো এরকম ভাবে বলে দেখেছি যে না, আমার কথাটা ঠিক হবে না। তারপরে আমি আর কিছু বলিনি। এরপর 6 মাস পর বিশালগড়, আমার বোনের বাড়ির পাশে, এই কপালবাতি করতে করতে রক্তবমি শুরু হয়ে গেছে। তো সঠিক পদ্ধতিতে যদি আমি না করি সাইড এফেক্ট হবে। তার জন্য আমার এক্সপার্ট যারা আছে তাদের মূল্যায়ন করেই যাওয়া উচিত। ন্যাশনাল মিটে যারা কম্পিটিশন করে তাদের কাছে যদি আমি চিকিৎসা পদ্ধতির মতো করে যাই, হয়তো এটা সঠিকভাবে নাও হতে পারে। আমার যদি লাম্বার স্পন্ডিলাইটিস হয়, আমি যদি জানি আমার স্পন্ডিলাইটিস, আমি যদি একটা ফ্রন্ট বেন্ডিং পোস্টার করি, কি হবে? আমার যে 4 এবং 5 নম্বর জয়েন্টটা গ্যাপটা বেড়ে যাবে। এই সায়েন্সটা যদি আমি না জানি, আমি যদি ট্রেনার হই, তো আমার এটা হিতে বিপরীত, আমার যদি আমার ব্যথা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। তো যদি আমাকে বুঝিয়ে শুনে এবং এক্সপার্টের সাহায্য নিয়ে যোগা করি, 100% এটার মধ্যে বেনিফিট আছে। আচ্ছা, ফিলিংসটা আমার মধ্যে আসবেই। আমি যদি উষ্ট্রাসন করি, কোনো বাচ্চার যদি শ্বাসকষ্ট থাকে, 100% আমরা বলতে পারি
এটা নিরাময় হবেই এবং পার্মানেন্ট, কোনো মেডিসিন খেতে হবে না। আমার যদি লিগামেন্টের কোনো প্রবলেম থাকে, আমি যদি স্ট্রেচিং এক্সারসাইজ করি এবং সঙ্গে যদি আমাকে ব্রিথ, শ্বাসটা কিভাবে নিতে হবে, এখানে আমাদের গোল্ডেন রুল আছে, ওই রুলটা আমি মেনে করছি কিনা। আমি অনেকেই বলে যে যোগা করে আমার কোনো লাভ হয়নি, আমি 100% বলতে পারি সঠিকভাবে করিনি। যদি সঠিকভাবে করে 100% বেনিফিট পাবেই, এতটুকু অ্যাসুরেন্স আমি দিতে পারি। ধন্যবাদ। আজকে ডেন্টাল মেডিকেল কলেজে এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে প্রোগ্রাম হয়েছিল। তো প্রায় শখানেক স্টুডেন্ট, ডাক্তারবাবু সবাই বসেছিল। আমি বলেছিলাম লেডি ডাক্তার যারা আছে, লেডি স্টুডেন্ট যারা আছে, যে আপনাদের ব্যাক পেন কার কার আছে। তো অনেকেই হাত উঠিয়েছে যে আমার আছে। ঠিক আছে, আমি 20 মিনিট করাবো, তারপর আমার একটু রেজাল্টটা দেবেন। তারপর লাস্ট সময় আমি জিজ্ঞেস করেছি আপনি কি বেনিফিট পেয়েছেন, শরীরটা খুব হালকা লাগছে। আচ্ছা, তো মাত্র 20 মিনিট, তো এটা যদি আমরা দৈনন্দিন রুটিনের খাদ্য তালিকায় নিয়ে নিতে পারি, তাহলে আমাদের বেনিফিট হবেই হবে। ঠিক। এবং এটাই হচ্ছে আজকালকার, এখন বলা হচ্ছে যে একটা সমীক্ষা এটাও বলছে যে আজকালকার ইয়াং জেনারেশন যোগার দিকে ঝুঁকছে। ইয়ং জেনারেশন অনেকেই বলছে যে সমীক্ষা বলছে যে তরুণ এবং শিক্ষিতদের মধ্যে প্রায় 56% কিছু না কিছু যোগা করছে। এখন প্রশ্ন হচ্ছে তরুণরা বা শিক্ষিতরা এর জন্যই বলা হচ্ছে যে যারা, তারা কি বেসিক্যালি পড়াশোনা শিখেছে বলে, আপনি যেটা বলছেন যে সায়েন্সটা বুঝতে হবে, এরকম ভাবে জানে বলে যোগার, তার জন্য ওনারা ঝুঁকছে যোগার দিকে। ঠিক তাই না? এখনের জেনারেশনে যারা আপার লেভেলে আছে, বিশেষ করে আমরা যেভাবেই বলি যে উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, নিম্ন শিক্ষিত, এটা আপার লেভেলে যোগাসনটা খুব চলছে এখন। আচ্ছা, আপার লেভেলে খুব চলছে। আমাদের ত্রিপুরার যে অনেক ডাক্তারবাবুরা আছেন, ওনার মিসেসের ব্যাক পেন, হাই প্রেশার প্রচন্ড। এটা দেখেছি আমি, যে হাই প্রেশার যে আছে, এটা বলেছে এই এক্সারসাইজ করতে করতে করার পর ওনার নাকি মোটামুটি নর্মাল হয়ে গেছে, এবং ডাক্তার নিজে নিজে ওনার প্রেশারের ওষুধটা কমিয়ে দিয়েছে। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি এটা কমিয়ে দিলেন, আমরা তো কমাচ্ছি না। না, এখন তো মোটামুটি ঠিক আছে, এই জন্য কমিয়ে দিয়েছি। কিন্তু বাকিরা বলছেন না কেন জানি না। ঠিক ওকে, ঠিক আছে, সেটা একটা বিতর্কিত বিষয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না এই মুহূর্তে। যোগার যারা সুবিধা পাচ্ছেন বা যারা যোগা করে সুস্থ থাকতে পারছেন, ওরা নিশ্চয়ই যোগা করবেন। কিন্তু এখন হচ্ছে যে যোগা কারা করছেন সেটাও একটা বিরাট বড় বিষয়। তরুণরা করছেন, ইয়াং জেনারেশন করছেন, কিন্তু এটাও ঠিক যে তরুণরা আজকাল কিন্তু অনেকেই জিম করছেন। একটা সময় আসন করা হতো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হতো, এখন অনেকেই জিম করছেন, রেডিমেড জিমে যাচ্ছেন, সকালবেলা টিএম মেনে যাচ্ছেন। তো জিম করা আর যোগার মধ্যে পার্থক্য কোন জায়গায়? দেখুন, যোগা এরকমই একটা বস্তু যার কোনো খাবারের প্রয়োজন নেই। আচ্ছা, নর্মাল যে আহার করি আমরা, তার মাধ্যমে এটা করা যায়। কিন্তু যারা জিম করে, তাদের কিন্তু আমি দেখেছি, আমার বাড়ির আশেপাশে অনেকে 3টা 4টা 5টা নাকি ডিম লাগে তাদের, একটা অংশ খায় আর একটা অংশ ফালায়। ঠিক আছে, পাশাপাশি জিমটা যখন সে ছেড়ে দেবে, তখন কিন্তু তার অসুবিধা হয়। আমরা অনেককে দেখেছি জিম ছেড়ে দিলে তার নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগা যদি প্লাস ছাড়া মাইনাস হবে না। আচ্ছা, এটার কোনো খাদ্যের প্রয়োজন নেই, ন্যূনতম খাদ্য খেলেও হয়ে যাবে। এটা করার পর আমরা যে স্পিড আসবে, জানি না ত্রিপুরা যে সেই রকম জিমের ইনস্ট্রাক্টর প্রশিক্ষিত কয়টা জায়গাতে আছে, প্রচুর খোলা হয়েছে। পাশাপাশি জিম করলেন, মাসল স্ট্রেংথেন হলো, মাসল আমার বাড়লো, কিন্তু জিম করার পর আপনার লেথার্জি ভাব আসবে, কিন্তু যে যোগা করার পর আপনি এনার্জেটিক হবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। যে কোনো গেম খেলুন, তার এক্সারসাইজ, হ্যাঁ, আর আমাদের যোগও এক্সারসাইজ। যোগা আমাদের মধ্যে ইনক্রিজ করে, এনার্জি ইনক্রিজ করে, আর ওইখানে আমরা কিছু কনজিউম করি। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে যে একটা সময় মানে ছিল যখন মানুষ নিজে থেকে যোগ করতে যেত, যোগা করতে যেত সুস্থ মানে থাকার জন্য, অসুস্থ হলে পর ভালো হওয়ার জন্য, যেমনটা ফিজিক্যাল পিএমআর কথা বলছিলেন আপনি, ফিজিক্যাল মেডিসিনে বা রিহ্যাবিলিটেশনের জন্য অনেকেই করেন, স্ট্রোকের পেশেন্টদের অনেকেই করান, তো যাদের প্যারালাইসিস হয়ে গেছে। এখন হচ্ছে যে এই যে অনেক ছোট ছোট বাচ্চাদের আমরা দেখি আজকাল, অনেক বাবা মারাই নাচ গান আবৃত্তি সাঁতার সবকিছুর মধ্যে বাচ্চাদের ইনক্লুড করছেন।
মানে যেটাতে ইন্টারেস্ট পায়, একটা সময় যেটা বন্ধ করে দিচ্ছেন সেটা আলাদা ব্যাপার। তো সেভাবে কিন্তু এখন যোগা ক্লাসেও কিন্তু অনেককে ইনক্লুড করছে। সেই জায়গাটাতে এই 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 যে অ্যাওয়ারনেসটা হয়েছে বিশেষ করে প্যারেন্টসদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে, বিশেষ করে আরবান এলাকাতে, সেটা কতটুকু যোগাকে আপলিফট করছে বলে মনে করে? অনেক করছে। কারণ যোগার মধ্যে আজকে থেকে 5-10 বছর আগে যেরকম ছিল, এখন আমরা যদি একটা কম্পিটিশন করি, ওইখানে জায়গা হয় না। প্রত্যেকটা যে যে জায়গার মধ্যে আমরা আগে ধরেন 20 জনের মধ্যে একজনকে সিলেক্ট করতাম, এখন এটা 200 জনের মধ্যে আমরা 5 জনকে সিলেক্ট করতে হয়। এত তার প্রভাব। আচ্ছা, যদিও এটা শহর ভিত্তিক, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে যান পাবেন, কিন্তু একটু সাব ডিভিশনে যান, যেমন আমরা আগরতলা শহরে, আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় সেন্টার আছে আমার জানা আছে। আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই। তো জিরে নিয়ে গেলাম, জিরে নিয়ে মধ্যে যতটুকু ট্যালেন্ট আমাদের বিশালগড় কোন আরেকটু বেশি, আবার আগরতলা শহরে আরো বেশি। ফলে কি হইতেছে, আরসিসির মধ্যে যারা শিখছে বা আমাদের স্পোর্টস স্কুলে যারা শিখছে, তাদের যে কোচিং পাচ্ছে, তাদের যে নার্সিং পাচ্ছে, সেটা কিন্তু এটা বামুটিয়ার সেলে পাচ্ছে। সেটা তো শুধু যোগার ক্ষেত্রে না, সেটা তো যে কোনো, এই জন্য তো সব শহরমুখী হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাকে যদি আমরা একটু ডিস্ট্রিবিউট করি, ডিসেন্ট্রালাইজ করি, তবে কিন্তু আমার সারা ত্রিপুরার মধ্যে অনেক ট্যালেন্ট। ওকে, দেখুন এখানে একটা বিষয় আছে যে আমরা প্রত্যেকটা স্পোর্টসের ক্ষেত্রেই, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা দেখি যে আপনি যেটা বলছেন যে শহর ভিত্তিক জনপ্রিয়তাটা বেশি থাকে, শহর ভিত্তিক আমরা সেখানে ট্যালেন্টগুলোকে বেশি পাই, কেননা গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত এলাকাতে সেরকম ফ্যাসিলিটি থাকে না। এখন বিভিন্ন স্পোর্টসের জন্য তো ফ্যাসিলিটি প্রয়োজন, ফুটবল খেলতে গেলে একটা ভালো গ্রাউন্ড প্রয়োজন, কিন্তু যোগার ক্ষেত্রে বিশেষ কিছু দরকার নেই, প্রয়োজন হয় একটা নেটই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু ওইখানে দরকার ট্রেনার। আমার যে সঠিক ট্রেনার যদি আমি একজন এখানে পাই, এখান থেকে কিন্তু অনেক বেরিয়ে যাবে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সুমন বাবু, খুব ছোট্ট করে বা সময় 2 মিনিট করে সময় দিতে পারবো দুজনকে। ত্রিপুরা রাজ্যে অবশ্যই মানুষ অসুস্থ হয়। ত্রিপুরা রাজ্যে আমরা যেহেতু সেমি পাহাড়ি এলাকা, আমাদের টিলাটঙ্কর আমাদের আছে, আমাদের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, এগুলো বেশিরভাগ মানুষেরই হয়। 40-এর পরেই মানুষ এগুলো ভুগতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে যোগা কিভাবে আমাদের হেল্প করতে পারে, সেটা আমরা অনেকেই জানি, জেনেও আমাদের কাছে কোনো উপায় থাকে না। আমাদের দৈনন্দিন জীবন আজকাল এত ফাস্ট হয়ে গেছে, নিজের জন্য আমরা সময় বের করতে পারি না, নিজেকে সুস্থ রাখার জন্য সময় বের করতে পারি না। কিন্তু তারপরও যোগাকে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইমপ্লান্ট করতে আপনাদের কি মনে হয়, আপনাদের কি প্রপোজাল, কি কি লেভেলে কি কি করা প্রয়োজন? দেখুন, 21শে জুন বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে এবার আমি, আমার একটা সংস্থা আছে বীরাঙ্গনা উৎসাহের মহিলা অর্গানাইজেশন, এটাতে আমি আজকে 30 বছর যাবৎ যোগা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো বিভিন্ন স্কুলে স্কুলে যাওয়ার ফলে এবার একটা থিম নিয়েছি আমরা। থিমটা হলো যে টিফিন আওয়ারে যোগা। আচ্ছা, এটা কিরকম একটা হাস্যকর মনে হতে পারে। টিফিন ব্রেক, লেজার টাইমে টিফিন আওয়ারে ওই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছে তারা চেয়ারে বসে করবে, কারণ তাদের তো ড্রেস নেই ওখানে। আমি যেই জায়গা পাই সেই জায়গায় করতে পারবো। সেই জায়গাতে বসে চেয়ারে বসে লাইন ধরে বসে, 3-4টা স্কুলে করেছি এবছর, চেয়ারে বসে বসে করেছে, এবং ফিলিংসটা তাদেরকে দিতে পেরেছি এই মুভমেন্টগুলির পরিপ্রেক্ষিতে তার কিরকম লাগছে। এবং সঙ্গে সঙ্গে 10-15 জন আমার ফোন নাম্বার নিয়ে নিয়েছে। এটাই আমার তাহলে প্লাস পয়েন্ট। একদম এরকম ভাবে 3-4টা স্কুলে করেছি, যেমন শঙ্করাচার্য স্কুল, বেলাবর স্কুল, এরকম ভাবে করেছি। কি করা প্রয়োজন, সময় শেষ হয়েছে, কি করা প্রয়োজন বলে মনে করেন? আমার স্কিল ডেভেলপমেন্টটা করতে হবে, অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। আমরা যদি প্রতি ক্লাবে ক্লাবে, প্রতি এলাকাতে, প্রতি সাব ডিভিশনে, গ্রামে গঞ্জে আমরা যত বেশি ফলো আপ করবো, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করবো, তার বেনিফিট সম্পর্কে খুব দ্রুত গতিতে বেড়ে যাবে এটা। পাশাপাশি আমাদের যে ক্রাইমগুলি আছে, বিপদগামী যে লোকজন আছে, তাদের ক্ষেত্রে অনেক অনেক আরামপ্রদ হবে, অনেক সুফল পাওয়া যাবে এতে, যদি সঠিকভাবে আমরা করতে পারি রেগুলার। ওকে, তাহলে 960টা সাব সেন্টার এবং 72টা আরোগ্য মন্দির আপনি বলছেন, আপনারা বলছেন আয়ুষ আরোগ্য মন্দির। সেই আরোগ্য মন্দিরে এক একজন ইনস্ট্রাক্টর প্রয়োজন, যেখানে অবশ্যই ওনারা আশপাশের এলাকার বা যারা রোগীরা থাকবেন, যারা অসুস্থ মানুষ বা যারা ছোটরা আছেন, বড়রা আছেন, যারাই যোগাসন করতে চান তাদেরকে যোগাসন ট্রেন করতে পারবে। 1, 2 হচ্ছে অ্যাওয়ারনেস প্রয়োজন মানুষের মধ্যে।
আরো সচেতনতা মাছ প্রয়োজন, অ্যাওয়ারনেস কিছু কিছু মাস অ্যাওয়ারনেস প্রয়োজন, মানুষকে এক দুবার যোগা করিয়ে তার বেটার ফিলিংটা পাইয়ে দিয়ে তারপর যেন প্রতিনিয়ত তারা করতে পারে কন্টিনিউ করতে সেই হবে। জায়গাটায় আনতে হবে। এই দুটো জিনিস আপনি বললেন। উত্তম বাবু, আপনার কি মনে হয় কি কি আর কি কি করা প্রয়োজন এগুলো ছাড়া আর কি? অ্যাওয়ারনেস মাস্ট। এবং আমাদের যারা ট্রেনার আছে, আমি প্রায় সময় ট্রেনারদেরকেও একটা রিফ্রেশ করাই। হ্যাঁ, যেমন আমাদের ন্যাশনাল জাজ যারা তাদের জাজিং করার ক্ষেত্রে যদি আমরা রিফ্রেশ না করি, নিত্য নতুন যে ঘটনাগুলি হচ্ছে কি করে আমি আমাকে আপডেট করব। এখন কম্পিউটারের যুগ, প্রত্যেক কিছুর মধ্যে আমাকে আপডেট করতে হবে। তো যোগার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু সায়েন্স এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের শ্বাস প্রশ্বাসের বিধি মানতে হবে। শ্বাস প্রশ্বাস কি হবে, আপওয়ার্ড হলে শ্বাস নিতে হবে, ডাউনওয়ার্ডস হলে শ্বাস ছাড়তে হবে, স্প্রেড অ্যাকশনে শ্বাস নিতে হবে, ক্লোজ অ্যাকশনে শ্বাস ছাড়তে হবে। দিস গোল্ডেন রুলস গুলিকে আমাকে মানতে হবে, তারপরে যোগা করতে হবে। নতুবা আমার এটার নেগেটিভ ইমপ্রেশন সমাজে যাবে, যোগা করে আমার লাভ হবে না। সেই মেসেজটা থেকে আমরা, আপনি বলছেন অ্যাওয়ারনেস প্রয়োজন, অ্যাওয়ারনেস প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে আরো বিশেষজ্ঞ, যোগ বিশেষজ্ঞ আনতে পারি, এনে যদি প্রতি বছরে অন্তত 3 মাস 4 মাস অন্তর 2 দিন 3 দিনের একটা সেমিনার করা যায়, আরো বেশি ডেভেলপমেন্ট হবে। ওকে, সেমিনার ক্যাম্পস এগুলো প্রয়োজন এবং মাস অ্যাওয়ারনেস প্রয়োজন যোগার জন্য। অসংখ্য ধন্যবাদ সমীরণ বাবু আপনাকেও এবং উত্তম বাবু আপনাকেও। আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন। যোগাকে আগামী দিন আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যা যা প্রয়োজন ওনারা আলোচনা করলেন। তবে দর্শক বন্ধুরা, বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও মানুষের জীবন কিন্তু দিন দিন অস্থির হয়ে উঠছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাকে শুধু বার্ষিক আয়োজন হিসেবে না দেখে প্রতিদিনের জীবনেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। উনি যোগাকে আন্তর্জাতিক ঐক্যের মাধ্যম হিসেবে উল্লেখ করেন। উনি বলেন, এই যোগ দিবস মানবতার জন্য যোগ ব্যায়াম 2.0 সূচনা করুক। তাই সুস্থ থাকতে যোগা করুন, নিজেকে চনমন রাখতে যোগা করুন, শরীরকে ভালো রাখতে যোগা করুন, মনকে ভালো রাখতে যোগা করুন, নানান সমস্যায় জর্জরিত আমাদের জীবনের টেনশন মুক্ত থাকতে যোগা করুন। আর দেশ দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।